ভাইরাল ইনফেকশন বেড়ে যায়, সেখান থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, শ্বাসকষ্টের মতন সমস্যা বেড়ে যায়। এই কারণে শীতকালে না বাচ্চাদের ঠান্ডা লাগাটা অনেক বেশি বাচ্চাদেরকে ভোগায়। গরমকালে যদি বাচ্চাদের ঠান্ডা লেগে থাকে তো সেটা সাধারণত খুব একটা বেশি চিন্তার কারণ হয় না। আমরা একটু যদি বেশ কিছু বিষয়ে খেয়াল করতে পারি, বাচ্চাদের একটু যত্ন নিতে পারি, একটু কিছু হোম রেমিডি অ্যাপ্লাই করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় গরমকালে বাচ্চাদের যে ঠান্ডা লাগার সমস্যা বা গরমকালে বাচ্চাদের যে বারবার ঠান্ডা লাগছে সেই ব্যাপারটাকে আমরা অনেকটাই আটকাতে পারবো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেটস টক অ্যাবাউট চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমকালেও বাচ্চাদের ঠান্ডা লাগে কিভাবে, এবং এর সাথে সাথে গরমকালে যদি বাচ্চাদের ঠান্ডা লেগে থাকে তো সেক্ষেত্রে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ভিডিওটা স্টার্ট করি। গরমকালে ওই যে বললাম ভাইরাল ইনফেকশন হওয়ার থেকে সর্দি বা ঠান্ডা লাগাটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাওয়ার চান্সটা অনেকটাই কম হয়, কিন্তু তারপরেও দেখা যায় যে বাচ্চাদের গরমকালেও মাঝে মাঝে ঠান্ডা লেগে যাচ্ছে। তো এগুলো কেন হয় এবং সেক্ষেত্রে আমরা কী কী করতে পারি চলুন এবার আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। ফার্স্টে মনে রাখবেন যে গরমকালে বাচ্চাদের ঠান্ডা লাগার একটা অন্যতম কারণ হয় ঘাম বসে। বাচ্চাদের গায়ে যদি ঘাম হতে হতে ঘামটা বসে যায় তো সেক্ষেত্রে কিন্তু সেই ভিজে ঘাম থেকে বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে। এটা ঘুমানোর সময় হতে পারে বা বাচ্চা যখন খেলা করছে সেই সময়তেও হতে পারে। সেই ঘাম অবস্থায় ঘামটা বসে গিয়ে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে থাকে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গরমকাল আসার আগে আগে মাথাটা যাতে খুব বেশি না ঘামে তার জন্য ছোটো ছোটো করে বাচ্চাদের চুলটা কেটে দিতে পারি। বাচ্চাদের গায়ে হাত দিয়ে আমাদের একটু চেক করতে হবে মাঝে মাঝে, সেটা বাচ্চা যখন ঘুমোচ্ছে তখন হোক বা যখন বাচ্চা খেলাধুলা করছে তখন, যাই হোক না কেন মাঝে মাঝে আমরা যদি বাচ্চাদের গায়ে হাতে একটু চেক করি তাহলে ঘামটাকে মুছিয়ে দেওয়া, তারপরে যদি জামা ভিজে গিয়ে থাকে তো সেই জামাটাকে চেঞ্জ করে একটা ফ্রেশ জামা পরিয়ে দেওয়া, এবং যেখানে বাচ্চা রয়েছে তার টেম্পারেচারটাকে একটু আরামদায়ক করে দেওয়া, মানে যাতে বাচ্চার ঘাম না হয়। তো এই ঘাম থেকে যাতে বাচ্চার ঠান্ডা না লাগে তার জন্য কিন্তু আমরা এইগুলো করতে পারি। নেক্সট যেটা হতে পারে বাচ্চাদের ঠান্ডা লাগার একটা কারণ সেটা হচ্ছে ঠান্ডা গরম গরম ঠান্ডা। এই যে টেম্পারেচারের ফ্রিকোয়েন্ট যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে। যেমন ধরুন বাচ্চা রয়েছে একটা ঠান্ডা ঘরে, মানে সেখানে এসি টেসি চলছে বা ফ্যান ট্যান চলছে খুব ভালো, হঠাৎ করে বাচ্চা প্রচণ্ড গরমের মধ্যে বাইরে বেরিয়ে গেল বা প্রচণ্ড গরম একটা পরিবেশের মধ্যে গেল, সেটা ধরুন বাচ্চা খুব গরমের মধ্যে রয়েছে, সেখানে খুব ঘেমে গেছে বাচ্চা, তারপর হঠাৎ করে বাচ্চাকে একদম ঠান্ডা এসি চলছে বা একদম ফ্যান চলছে এরকম একটা ঠান্ডা ঘরের মধ্যে আনা হলো, তার ফলেও বাচ্চা ঠান্ডা লাগতে পারে। তো এই যে টেম্পারেচারের যে হঠাৎ করে চেঞ্জ হওয়াটা এটা কিন্তু বাচ্চাদের গলা ব্যথা করিয়ে দেয়, বাচ্চা ঢোক গিলতে কষ্ট হবে, এছাড়া হাঁচি সর্দি কাশি ঠান্ডা লাগার মতো সমস্যা এই টেম্পারেচারে হঠাৎ পার্থক্যের জন্য হতে পারে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বাচ্চাকে যখনই এরকম একটা টেম্পারেচারের পার্থক্যের মধ্যে বার করতে হবে বা কোনো একটা গরম জায়গা থেকে বাচ্চা ঠান্ডা জায়গায় আসবে তখন সেই পরিবর্তনটাকে না ধীরে ধীরে করতে হবে। মানে একদম এসির মতন ঠান্ডা জায়গা থেকে বাচ্চা বাইরে বেরোলে আগে এসি বন্ধ করে দিন, ফ্যানটা চালিয়ে রাখুন, ঘরের টেম্পারেচার আস্তে আস্তে গরম হলে বাচ্চা গরমে বাইরে বেরোলো। ঠিক একইভাবে বাচ্চা যখন বাইরে থেকে গরমের মধ্যে থেকে ঘরে আসবে সাথে সাথেই ঠান্ডা এসি চলছে এরকম ঘরে ঢুকিয়ে দেবেন না, বাচ্চার আস্তে আস্তে জামা কাপড়গুলো ছাড়িয়ে দিন, তারপরে বাচ্চাকে একটু ফ্যানের মধ্যে রাখুন, তারপরে আস্তে আস্তে বাচ্চাকে একটু এসি ঘরে ঢোকাতে পারেন বা ঠান্ডা যে ঘরটা সেখানে রাখতে পারেন। তো এইভাবে যে টেম্পারেচারের যে চেঞ্জেসটা সেটা আমাদের ধীরে ধীরে করলে বাচ্চাদের ঠান্ডা লাগার চান্সটা কম থাকে। নেক্সট যে ব্যাপারগুলো খেয়াল রাখবে সেটা হচ্ছে বাচ্চা যখন কোথাও বাইরে থেকে আসছে সেই রকম টাইমগুলোতে হঠাৎ করে আমরা জল খাইয়ে দিই, ঠান্ডা জল খাইয়ে দিই, এরকম নর্মাল টেম্পারেচারের জল হলেও সাথে সাথে জলটা খাই দিয়ে অনেক সময় একটু অপেক্ষা না করেই বাচ্চা কী করলো নিজেই স্নান করতে চলে গেল, গায়ে ঠান্ডা জলটা ঢেলে ফেললো, সেখান থেকে বাচ্চাদের জ্বর আসতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। বা আমরা যদি বাচ্চাদের গা ভিজে কাপড় দিয়ে সাথে সাথে মুছিয়ে দিই তাহলেও কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। সেই জন্য সবসময় বাচ্চারা যখন বাইরে থেকে ঘরে আসবে আগে একটু ওদের স্টেবল হতে দিন, টেম্পারেচারটাকে শরীরের টেম্পারেচারটাকে নর্মাল হতে দিন, ঘাম টাম থাকলে সেগুলো ভালো করে মুছিয়ে দিন, তারপর ধীরে ধীরে বাচ্চাকে জল খেতে দিন, আস্তে আস্তে আরও টেম্পারেচার যখন বডির নর্মাল হবে তখন স্নান করতে পাঠান। তো এইভাবে কিন্তু আমরা বাচ্চাদের ঠান্ডা লাগার হাত থেকে ওদেরকে আমরা বাঁচাতে পারি। যে কারণে বাচ্চাদের গরমকালে ঠান্ডা লেগে থাকে, সরাসরি খুব ফ্যান জোরে চলছে, খুব ফ্যানের স্পিডটা বেশি রয়েছে, খুব হাওয়া হচ্ছে, সেখানে যদি আমরা বাচ্চাদেরকে রেখে দিই বা এসির হাওয়াটা যদি খুব স্পিডে হয়, খুব ঠান্ডা হয় এবং সেই হাওয়াটা যদি বাচ্চার গায়ে লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক বাচ্চাদেরই চট করে ঠান্ডা লেগে যেতে পারে। তো অনেক সময় বিশেষ করে হয় কি এরকম হঠাৎ হাওয়াটা গায়ে লাগছে, বাচ্চা যেখানে ঘুমোচ্ছে সেখানে ফ্যানের হাওয়াটা পুরো বাচ্চার গায়ে এসে লাগছে বা এসির ঠান্ডাটা পুরো বাচ্চার গায়ে এসে লাগছে, তো
তো সেক্ষেত্রে অনেক সময় সাময়িক শুকনো কাশি হয়, কেসেই যায় বাচ্চা, খক 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 করে কাশতেই থাকে। ওই ঠান্ডাটা ওর কাছে একটু সমস্যার হয়ে যায়, গলা ব্যথার মতন সমস্যাও হতে পারে। এই কারণেই বাচ্চাকে সরাসরি একদম খুব হাওয়া চলছে, ফ্যানের হাওয়া রয়েছে, তার নিচে রাখবেন না, বা এসির হাওয়াটা সরাসরি বাচ্চার গায়ে লাগছে এমন পজিশনে বাচ্চাকে শোয়াবেন না। যদি মনে হয় যে না ওরকম একটা জায়গাতেই শোয়াতে হচ্ছে যেখানে ফ্যানের হাওয়াটা বাচ্চার গায়ে লাগছে, কোনো উপায় নেই, কিছু করার নেই, বা এসির হাওয়াটা সরাসরি বাচ্চার গায়ে এসে লাগছে, সেক্ষেত্রে বাচ্চা যখন শুয়ে থাকবে না, তখন বাচ্চার মাথা থেকে কান থেকে পাতলা কাপড় দিয়ে একটু ঢেকে দেবেন, সুতির চাদর দিয়ে একটু ঢেকে দেবেন। তাহলে কী হবে, এই মাথাটা, কপাল, কান এগুলো যদি একটু ঢাকা থাকে, ওই হঠাৎ করে কাশি শুরু হয়ে যাওয়া ঠান্ডাতে বা গলা ব্যথার মতন সমস্যাগুলো হয় না। এবার দেখুন, যদি বাচ্চার ঠান্ডা লেগে থাকে, গরমকালে অলরেডি বাচ্চার ঠান্ডা লেগে রয়েছে, যদি এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা তো সবাই মোটামুটি জানি যে ওষুধ মানে অ্যালোপ্যাথি কাশির ওষুধ অত সচরাচর খেতে নেই। ডক্টররাও মানে অ্যালোপ্যাথি ডক্টররাও বারণ করে থাকেন, সহজে দিতে চান না তারা। তো এই জন্য না, যখন দেখছেন আপনার বাচ্চার গরমকালে প্রথম ঠান্ডা লেগেছে, আগে কিছুদিন নিজের তরফ থেকে কিছু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন, দেখুন তাতে কমে কি না। যদি কমে যায় তাহলে তো ভালো, যদি সমস্যা বাড়তে থাকে তাহলে কিন্তু ডক্টরের পরামর্শ নিতে হবে। তো আমরা আমাদের তরফ থেকে কি করতে পারি, ফার্স্ট যদি বাচ্চার সর্দি থাকে, কফ রয়েছে মনে হচ্ছে, তো সেক্ষেত্রে না বাচ্চাদের একদম পিওর স্যালাইন ড্রপ পাওয়া যায়, শুধু নুন জলের, ন্যাজো ক্লিয়ারের মতন প্লেন স্যালাইন ড্রপ পাওয়া যায়। কোনো স্পেশাল টাইপের ড্রপের কথা, নাকের ড্রপের কথা বলছি না, কারণ স্পেশাল টাইপের যে নাকের ড্রপগুলো সেগুলো রেগুলার বেসিসে দেওয়া ঠিকও নয়, এবং শুধুমাত্র ডক্টর প্রেসক্রাইব করলেই ন্যাজিভিয়ন বা অট্রিভিনের মতন স্পেশাল টাইপের নাকের ড্রপ দেওয়া যায়, আদারওয়াইজ কিন্তু সেগুলো দিতে নেই। কিন্তু নর্মাল যে স্যালাইন ওয়াটার যেগুলো হয় ন্যাজো ক্লিয়ারের মতন, সেই ন্যাজো ক্লিয়ারের মতো সিম্পল টাইপের নাকের ড্রপ কিন্তু বাচ্চা যখন ঠান্ডা লাগা শুরু করবে তখন আমরা এই নাকে টাইম করে করে দিতে পারি। বাচ্চাদের যে নাকে যে শ্লেষ্মা বা মিউকাসগুলো রয়েছে সেগুলো আগে পরিষ্কার করে একটু চেপে ঝেড়ে ফেলতে হবে। যদি বাচ্চা একটু বড় হয়ে যায়, তারা নাক ঝাড়তে পারে, তো তাদের নাকটা একটু ঝেড়ে দিতে হবে। যখন নাকের সাইডগুলো পরিষ্কার হয়ে গেল, তখন আমরা কিন্তু এই ন্যাজো ক্লিয়ারের মতন সিম্পল টাইপের নাকের ড্রপ এই নাকের ছিদ্রে আমরা এক ফোঁটা বা দু ফোঁটা করে দিয়ে দিতে পারি। আর কিছুক্ষণ পর হয়তো মানে ধরুন বাচ্চা আবার কিছু খাবে বা বাচ্চা ঘুমোতে যাবে, তখন আবার নাকের চারপাশগুলো একটু চেপে শ্লেষ্মা বা মিউকাসগুলো আমরা বার করে দিতে পারি, তারপর নাকের ড্রপগুলো আবার দিয়ে দিতে পারি। আমার ছেলের ক্ষেত্রে যেটা বেবির ডক্টর বলেছিলেন যে 2 ঘন্টা বাদে এইভাবে নাকের ড্রপ দিতে। নেক্সট যেটা আমরা করতে পারি এর সাথে সেটা হচ্ছে বড় বাচ্চাদের ক্ষেত্রে বলবো একটু, মানে যাদের বয়স 1 বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে বাচ্চার যদি কাশি থাকে, তো কাশির ক্ষেত্রে না একদম টাইম করে আমরা যদি বাচ্চাকে একটু ইনস্ট্যান্ট আদা থেতো করে রাখলাম, ধরুন দিনের শুরুতেই একটুখানি আদা নিলেন, ভালো করে থেতো করে রাখলেন, তার মধ্যে একটু মধু অ্যাড করে ভালো করে মিক্স করলেন, কাঁচা হলুদ ওর মধ্যে একটু গ্রেট করে দিলেন বা থেতো করে দিয়ে দিলেন, এই তিনটেকে ভালো করে একসাথে মিক্স করে রেখে দিই। ধরুন বাচ্চা একটা মিল নিল, ব্রেকফাস্ট করলো, তারপরে জল খাইয়ে বাচ্চাকে ওটা খাইয়ে দিলাম। ওটা খাওয়ার পরপর কিন্তু জল খাওয়ানো যাবে না বা খাবার খাওয়ানো যাবে না। যেটা আর একটা আমি বেশ মানে এটা মেনে চলে ভালো ফল পেয়েছি। ধরুন আমার বাচ্চার নর্মালি কোনো খাবার থেকে খুব একটা সমস্যা হয়নি, বলতে নেই সব খাবার মোটামুটি খেতে পারে, খুব একটা অ্যালার্জির মতন সমস্যা হয় না। কোনো সময় এরকম সর্দি কাশির টাইম চলে, গলা ব্যথার মতন কোনো সমস্যা যখন আসে, তখন আমি কী করি, কিছু পার্টিকুলার খাবার মানে যে খাবারগুলো খেলে অ্যালার্জি হওয়ার মতন সমস্যা হয়ে থাকে সেই খাবারগুলোকে স্টপ করে দিই। মানে সর্দি কাশি হলে না অ্যালার্জি হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। আমন্ড বাদাম, ডিম, তারপর ধরুন গরুর দুধ, তারপর ধরুন চিংড়ি মাছ, যেমন সিট্রাস টাইপের ফল মানে পাতিলেবু হোক বা এই জাতীয় যে টক ফলগুলো, এইগুলো খেতে দিই না। গমের থেকে অনেকেরই অ্যালার্জি হয়, তো এই গমের কিছু প্রোডাক্ট, রুটি হোক ডালি হোক, এই সময় পার্টিকুলার কয়েকটা দিন অফ রাখি, আবার যখন নর্মাল হয়ে যায় তখন আবার খাওয়ানো স্টার্ট করে দিই। তো এইগুলো আমি মেনে চলি এবং আমি সত্যি কথা বলতে ভীষণ উপকার পাই সবগুলো যখন একসাথে শুরু করি। হয়তো একটু সময় লাগে কিন্তু একটা বাড়াবাড়ি পর্যায়ে যায় না। এবার আপনারা এইগুলো চাইলে ফলো করতে পারেন, করে আপনার বেবিকে প্রাথমিক অবস্থায় দেখতে পারেন যে ওই কাশি, সর্দি লাগা, ঠান্ডা লাগা, গলা ব্যথার মতন ব্যাপারগুলো কমছে কিনা। যদি দেখলেন যে হ্যাঁ এটা কমের দিকে রয়েছে এবং আস্তে আস্তে সেরে যাচ্ছে, তো খুব ভালো। যদি দেখলেন যে না কমছে না বা এটা বাড়ছে মনে হচ্ছে, কিছু কাজ হচ্ছে না হোম রেমেডিতে, তাহলে কিন্তু দেরি করবেন না, অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সঙ্গে বসে অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।